ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজ ভৌতিক কথা পডকাস্টের 196 নম্বর এপিসোড। আর এই এপিসোডে তোমরা শুনতে চলেছ ভয়ঙ্কর এক ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। এবং এই ব্ল্যাক ম্যাজিক কীভাবে একটা মানুষের জীবনকে তছনছ করে দিতে পারে, একটা পুরো পরিবারকে শেষ করে দিতে পারে, আজকে তোমরা সেই রকমই বিষয় নিয়ে আলোচনা শুনবে। এবং এই ব্ল্যাক ম্যাজিক করার ফলে কি ঘটে, কি উপসর্গ দেখা যায়, আজকের এই ঘটনা শুনলে তোমরা বুঝতে পারবে। আজকের এই ঘটনাটা পুরোপুরি একটা পরিবারকে নিয়ে বলতে পারো, কিভাবে তারা ফিরে এসেছিল। যদিও দিদি সেটা বলেনি, সেটা রিভিল করবে বলেছে যখন তার সব কিছু একদম সলভ হয়ে যাবে। তবে আমি এইটুকু বলতে পারি, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো আমার সাথে কন্ট্যাক্ট করলেই আমি জাস্ট তোমাদেরকে বলে দেবো সলিউশন কী আছে। ওকে, দিদি আমাকে যেভাবে বলেছে আমি তোমাদেরকে সেভাবেই বলে দেব। তো আর একদম কথা বাড়াচ্ছি না, এবার আমরা চলে যাচ্ছি আজকের পডকাস্টে। আমাদের যেটা আলোচনা হলো তোমার এবং তোমার পুরো ফ্যামিলির উপরে, আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলছি না। কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছিল, তারপরে তোমাদের সেই পরিবারের সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতো, যেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পেরেছিল বা প্রকাশ পেয়েছিল। তাহলে কিভাবে কি শুরু হলো, কেনই বা শুরু হলো, একদম প্রথম থেকে তুমি তাহলে প্রপার বলো, আমরা শুনবো। কিন্তু হ্যাঁ, আমি আরো ব্ল্যাক ম্যাজিকের কথা বলছি, কারণ হলো দেখো, সবার জেনে রাখা উচিত। কারণ কিছু কিছু সিমটম হয় এমন, অলৌকিক ব্যাপার হয়তো খুব একটা কিছু ঘটে না, কিন্তু ভিতরে ভিতরে এমনও কিছু হয়ে যায় যেটা থেকে হয়তো মারাও যেতে পারে মানুষ। সেই জন্যই আমি আরো বলছি, কারণ এরকমই কন্ডিশন আমার মায়ের হয়েছিল। বাইরে থেকে কিছু অতটা বোঝা যেত না, কিন্তু হঠাৎই আমার মনটা একটা হলো বলেই আমি আর কি বললাম। কিন্তু আমাদের উপর যে হয়েছিল সব আলাদা আলাদা জনের, কিন্তু আলাদা আলাদা জন করেছিল। মায়েরটা অন্যজন, আমাদেরটা অন্যজন, এরকম ব্যাপার। তো মায়েরটা দিয়ে শুরু করছি। আমার মা তো ওখানেই থাকে, মায়ের বাড়িতে। তো আমার মায়ের আমার যে জেঠু আছে, জেঠুর বৌমা, ও হচ্ছে কামাখ্যা যায়, ঠিক আছে, কামাখ্যা যায়। ও ওখানে গিয়ে আগে তারাপীঠে যেত, ওখানে তান্ত্রিকদের সাথে ওঠা বসা ছিল। এখন কামাখ্যায় যায়, কামাখ্যায় গিয়ে ওখান থেকে কিছু করিয়ে আনে, যাতে আর কি সবার, আমাদের বাড়ির প্রত্যেকটা ফ্যামিলিরই প্রচুর ক্ষতি হচ্ছে, আরো যে জেঠুরা আছে ওদেরও প্রচুর ক্ষতি হচ্ছে। তো আমি শুধু আমার মায়েরটাই বলছি। কিছুদিন, বেশ কিছু বছর হয়ে গেল, আমার এমনি দেখতে পাচ্ছি যে প্রচন্ড পরিস্থিতি ভালো নেই, ঠিক আছে। সংসারে অশান্তি প্রচন্ড পরিমাণে বেড়ে গেছিল ওখানে। এবার আমার যে ভাই, আমার ভাইও থাকে না বাড়িতে। তো সবকিছুই পরে জানতে পেরেছিলাম যে এই সবকিছু আর কি ব্ল্যাক ম্যাজিকের যে প্রভাব আছে সেটা আমি বুঝেছিলাম পরে, সেটা বলছি। আমার মায়ের যেটা হয়েছিল, ওই যে জেঠুদের বাড়িতে না পুজো হচ্ছিল। তো পুজো হচ্ছিল, আমার মাকে নিমন্ত্রণ করেছিল, আমার মা গেছিল। যেদিন পুজো ছিল সেদিন মাকে প্রসাদ দেয়নি, এমনি খাবার যেমন হয় ওরকম খাবার খেয়েছিল, বাড়িতে চলে এসেছিল। সেদিন রবিবার ছিল পুজোটা। এবার সোমবার দিনটা চলে যায়, মঙ্গলবার দিন প্রসাদটা দিতে আসে। রবিবার পুজো হয়েছে, সোমবার দিন দেয়নি, রবিবার দিন দেয়নি, মঙ্গলবার প্রসাদটা দিতে আসে। আমার মা কিন্তু ওদের বাড়িতে যাওয়া বেশ কিছু দিন ধরেই বন্ধ করে দিয়েছিল, কারণ আমি অনেক দিন ধরেই বলেছিলাম যে ওদের সাথে খুব একটা মিশো না। কারণ যখন বুঝতেই পারছো যে এতটা ওরাই কিছু করছে, কিছু ক্ষতি হচ্ছে তোমার, তাহলে তুমি এতটা ওদের সাথে আর মিশো না। কিন্তু আমার মা, তাও জানি না কিসের টান ছিল, আমার মা কিন্তু জোর জবরদস্তি গেছিল ওদের বাড়ি। এবার যখন যায় তখন কিছু হয়নি, কিন্তু মঙ্গলবার প্রসাদটা খায়। আমার মা কিন্তু ওদের বাড়ির খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু হঠাৎ করে রবিবার তো খাই, এমনি যেটা খাবার ওদের নিমন্ত্রণ করেছিল সেটা তো খাই, আর মঙ্গলবার দিন সব প্রসাদটাই খেয়ে নেয়। প্রসাদটা
খেয়েছিল। এবার আমার মা বেশ কিছুদিন ধরেই অসুস্থ হচ্ছিল, প্রচন্ড অসুস্থ। ব্ল্যাক ম্যাজিকের একটা সিমটম হচ্ছে শরীর প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে যাওয়া। আচ্ছা। এটা আমরা মানে সবাই মানে সাধারণ মানুষ তো ভাবি যে শরীর খারাপ নিশ্চয়ই ডাক্তারের কাছে যেতে হবে, যেটা এতদিন করে এসেছি। এবার আমার মা ডাক্তারও দেখিয়ে যাচ্ছে। আমি বললাম যে ডাক্তার ওখানে দেখিয়ে হচ্ছে না, তাহলে দাঁড়াও আমি অন্য কোথাও তোমায় নিয়ে যাবো, অন্য ভালো ডাক্তার দেখাবো, এরকম বলে যেদিন ডাক্তার দেখাবো বলে নিয়ে যাব, মানে জাস্ট প্রসাদটা মঙ্গলবার খেলো, বুধবার ডাক্তার দেখাতে নিয়ে যাব, এরকমের কোথাও কিছু নেই। আমার মা হঠাৎ পড়ে গেল, মাথা ঘোরেনি, কিচ্ছু হয়নি, জানি না কিভাবে পড়লো, নিজেই জানেন। এমন পড়েছে পুরো আছাড় খেয়ে, 1 ঘন্টা কোনো সেন্স ছিল না, আর ঘরের দরজা বন্ধ ছিল, আমিও জানি না। তারপরে আমি যখন জানি তখন হয়তো আরো 1 ঘন্টা হয়ে গেছে। আমাকে সবাই ফোন করেছে, ফোন করে বলছে যে তোমার মা খুব অসুস্থ, হ্যাঁ, এরকম দরজা কেটে বার করতে হয়েছে, হ্যাঁ, পড়ে গেছে। তারপরে আমি বাড়িতে যাই, গিয়ে দেখি যে পাটা অবশ হয়ে গেছে। তারপরে আবার অনেক কিছু করার পর পাটা সেন্স আসে, আর ওখান থেকে আর কি সবকিছু করার পর তখন মানে মাকে দেখে মনে হচ্ছিল যে মানে খুব যেন কিছু একটা হয়েছে, হ্যাঁ। তো আমি অতটা, তাও আনলাম ঠিক আছে, যা হয়েছে হয়েছে, অতটা গুরুত্ব দিইনি, আনলাম যা হয়েছে হয়েছে, ওটা হতেই পারে বলে মাকে আবার আমার বাড়িতে নিয়ে চলে এলাম। এখানে এনে রেখেছিলাম, ট্রিটমেন্ট হচ্ছিল যেমন হচ্ছিল। তারপরে হঠাৎ এবার যখন সুস্থ হয়ে যায় আবার বাড়ি চলে যায়, তো আমাদের একটা নিমন্ত্রণ আসে, আমার পিসির মেয়ের বিয়ে। তো ওখানে আমার মাও যায় আর আমরাও যাই। এবার সেদিন আমার মাকে দেখে আমার একটা অদ্ভুত লাগছিল। আমার মানে ওখানে গেছি, আমার যে বড় পিসি, বড় পিসির প্রচুর বয়স, মানে 80-85 এরকম বয়স, অথচ বড় পিসিকে দেখে লাগছে সে যেন ছোট বাচ্চা, আর আমার মাকে দেখে মনে হচ্ছে মানে ওরকম বয়স হয়ে গেছে, ওরকম 80-85 বয়স হয়ে গেছে। আমার না মানে অদ্ভুত লাগলো, চোখগুলো না দেখে একটু মানে কেমন লাগছিল, মানে পুরো একটা সেই বিধ্বস্ত হলে যেমন হয় না, ওরকম লাগছিল। আমি ভাবছি যে মানে কি হলো, এরকম তো লাগার কথা নয়। আমার মনটা সেদিনই হঠাৎ করে স্ট্রাইক হলো যে কিছু যেন একটা ব্যাপার। মা অনেক দিন থেকেই আমাকে বলছিল যে অনেক কিছু প্রবলেম হচ্ছে বাড়িতে, অনেক কিছু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমার বাড়িতে যখন আমার মা আসতো, যখন ওখানে যেত, তো দেখতো বিছানার ওপর, জানলা দরজা বন্ধ, বিছানার ওপর কিছু মরা বিড়াল পড়ে আছে। মরা পুরো হাড়, হ্যাঁ, জীবজন্তুর যে হাড় হয় ওরকম লোম ছাল ওই রকম পড়ে আছে। 3 বার দেখেছে। 3 বার এই জিনিস হয়েছে। আমার বাড়িতে এসেছে, এখানে এসে হয়তো 10 দিন থেকেছে, আবার বাড়ি গেছে, গিয়ে দেখেছে এরকম হয়েছে। এবার আমি কোনোদিনই গুরুত্ব দিইনি, কোনো কথা নয়, হতেই পারে, হয়তো কোথাও দিয়ে ঢুকেছে, দেখো। হ্যাঁ, মাও তখন বারবার বোঝাতো, আমি বুঝিনি, অনেকগুলো বছর আমি এরকম ভাবে নষ্ট করেছি। তো তারপরে আরো একদিন মা বলছে, জানিস তো আমি খাবার খাচ্ছি, দেখছি এত চুল, মানে একটা রান্না করা ভাত, তাতে এত চুল আসে কোথা থেকে বলো? আসতে পারে না, অনেক অনেক চুল আসতে পারে কি? সেটা তো ধোয়া রান্না করা একটা ভাত, মানে চালটাও ধোয়া হয়েছে, হাঁড়িটাও তো মাজা হয়েছে, সেইটার ওপর অত আসলো কি করে চুল? না, পসিবল না। দেখছে যে প্রচুর চুল। আমি তখনও বললাম তোমারই চুল, তুমি রাখো তো ফোন, তোমার সবসময় উল্টো পাল্টা কথা। আমি কোনো গুরুত্ব দিতাম না, কারণ আমি এসব জিনিসকে খুব একটা মানে এড়িয়ে যেতাম। সেটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। এবার যখন আমার মাকে ওরকম দেখলাম, আমার তখন মনে হলো যে আমি যেন কোথাও একটা ভুল করছি, এতটা ভুল করা উচিত নয়। তারপরে মায়ের সাথে তো ওটা হচ্ছিল, তারপরে আমি আমার মেয়ের সাথে দেখলাম, আমার মেয়ে পড়াশোনায় মোটামুটি ভালো, ঠিক আছে, নিজের পড়াটা নিজে করে নিত। ছোটবেলায় একদম ছোট ছিল তখন হয়তো একটু অন্যমনস্ক থাকতো, কিন্তু একটু বড় হয়েছে যখন, মানে করে নিত, সবই করে নিত, নিজেরটা নিজে করে নিত। আমায় খুব একটা ওর জন্য করতে হতো না।
তারপরে ও যে ক্যারাটে করে ওটাতেও ও ভালো। হ্যাঁ, মানে যেখানেই যায়, যে কম্পিটিশনে ওদের তো যেতেই হয় একেবারে, বছরে ধর অনেকগুলোই থাকে, ওদের যেতেই হয় একেবারে কম্পালসারি। মানে ফার্স্ট না হলেও দুটোতেই ও মানে প্রাইজও পেতোই, ঠিক আছে, হয় সেকেন্ড হয় থার্ড পেতোই, বা কোনোটাই ফার্স্ট এরকম হতো। দুটোতে ফার্স্ট হতো না, এরকম হতো না, কিন্তু এরকম হতো, মানে একদম না নিয়ে বাড়ি আসতো না। এবার যখন আমার মেয়ে আবার ড্রয়িংও করে, ঠিক আছে, ড্রয়িং এও ও খুব সুন্দর ছবি আঁকে, খুব সুন্দর যাকে বলে, মানে ও তোমাকে দেখে তোমাকে একদম অবিকল এঁকে দিতে পারবে, এইরকম ওর ভালো হাতের আঁকা। কিন্তু ওর খুব একটা বয়স অত বেশি নয়, কিন্তু কিন্তু সেই মেয়ে যখন যে কম্পিটিশনে আমি ড্রয়িং এও নিয়ে গেছি, প্রতিটা জায়গায় হয় ফার্স্ট নয় সেকেন্ড হয়েছে। বেশ কিছু বছর ধরেই মানে ওরকম চলছে, টানা চলছে সবই। তারপরে একদিন জানতে পারি যে আমার মেয়ের একটা বন্ধু, ঠিক নয়, ও ঠিক বন্ধু নয়, ও অনেক বছর পরে আর কি ভর্তি হয়েছে ওই ক্যারাটেতে। এবার ওর মা দেখে একটু মনে হতো যে ওর মায়ের একটু আমার মেয়ের ওপর হিংসা হয়, এটা দেখে মনে হতো। কারণ বারবারই বলতো যে স্যার যেন তোমার মেয়েকে বেশি ভালোবাসে, এই জিনিসটাও বারবার বলতো। ওর বাবা মা দুজনেই বলতো স্যার তোমার মেয়েকে বেশি ভালোবাসে। হ্যাঁ, এবার দেখো কারোর মানে কেউ যদি এরম ধারণা নিয়ে বসে থাকে, আমার তো কিছু করার নেই। এবার সেটা বলে তো সেটা তার মনের ব্যাপার। এবার একটা কম্পিটিশনে যখন আমার মেয়ে গেছে, সেখানে আমার মেয়ে দুটোতেই ফার্স্ট হয়েছে। তো সেখান থেকেই শুরু হয় আর কি মানে ব্যাপারটা, ঝামেলাটা। হ্যাঁ, এবার ওর মেয়েও হয়েছে দুটোতেই ফার্স্ট। তো ওর মেয়ে তখন বলছে, ছোট মেয়েটা অনেকটা ছোট আমার মেয়ের থেকে, বলছে যে তুই দুটোতেই ফার্স্ট হলি, কিভাবে হলি? এটা তো হওয়ার কথা ছিল না, তুই তো হতে পারিস না ফার্স্ট। মানে ওর খুব মানে কষ্ট হচ্ছে, একটা আমার মেয়ে ফার্স্ট হয়েছে, প্রচন্ড ইয়ে হচ্ছে। আমার সামনেই অনেকবার বললো কথাটা, আমার মেয়ের খুব রাগ হয়েছে, কিছু বলেনি। এবার আমার মেয়ের আরেকটা বন্ধু আছে, ওর কাছে যখন গেছে ওই মেয়েটা গিয়ে তাকেও বলছে জানিস তো ও না সব জায়গায় ফার্স্ট হচ্ছে, দুটোতেই ফার্স্ট হলো, কি করে ফার্স্ট হলো বলতো? ওর তো হওয়ার মানে কথাই নয়, হ্যাঁ ওর তো হওয়াটা উচিতই নয়, ও তো ফার্স্ট হতেই পারে না, ও কি করে বল, ও ফার্স্ট হয়ে গেল। আমি মানে ও এটাও বলছে আমি একমাত্র হতে পারি বলো, আমাকেই তো মানে সবাই ইয়ে করবে, তা নয় ও হয়ে গেল। মানে এই জিনিসটা অনেকবার বলেছে। এবার আমার মেয়েকে যেহেতু ওর বন্ধু বলেছে, ওর খুব মনটা খারাপ হয়েছে। ও তখন আমাকে এসে বলছে আমি না ওকে ক্যারাটেতে গিয়ে মারবো। আমি মারতে মানে ওকে বারণ করেছি, আমি না মারবি না, আমি স্যারকে বলে রাখছি, যদি এই কথাটা আরো আরেকবার রিপিট করে তাহলে স্যার ব্যবস্থা নেবেন, যা করার করবেন, তুই নিজে কিছু করবি না। তো আমি স্যারকে কথাটা বলেছি, আমি নাম বলতে চাইনি, কিন্তু স্যার জোর করেই নামটা জিজ্ঞেস করলেন, আমি বললাম। হ্যাঁ, আমি এটাও বলেছিলাম যে দেখুন আমি ঝামেলা চাই না, কিন্তু ও এই যে বারবার জিনিসটা বলছে, ও জুনিয়র হয়ে, সেটা সিনিয়র যে সে তো সহ্য করবে না বারবার এই একই জিনিস, অপমান কেন সহ্য করবে বারবার? তো আপনি ওকে মানে অন্তত যে করে হোক যাই হোক করে একদম বলে রাখুন যেন এইরকম কথাগুলো না ওঠে, কারণ সবাই একসাথে থাকবে, একসাথে বন্ধুর মতো থাকবে, সেখানে যদি হিংসা আসে সেটা তো বাজে। তো এরকম বলার পর এবার স্যার ওকে কথাটা বলেছিলেন, ওর বাবা মাকে কথাটা বলেছিলেন। তো সেই থেকেই হয় রাগ, যেটা আমি বুঝিনি যে এতটা রাগ হয়ে যাবে। তো আমার মেয়ের মধ্যে দেখলাম, এবার আমরা যেখানেই যাই কম্পিটিশনে, ওর মেয়েও যেখানে আর কি ড্রয়িং কম্পিটিশন থাকে ওর মেয়েও যায়, আমার মেয়েও যায়, আর যেখানে ক্যারাটের থাকে সেখানে ওর মেয়েও যায়, আমার মেয়েও যায়। তারপর থেকে শুরু হলো আমার মেয়ের ডাউন হওয়া। যত কম্পিটিশনে গেছে আমার মেয়ে আর কিছুতে কিছু হতে পারেনি, কিছুতে নয়, মানে ক্যারাটেতেও হতে পারেনি আর ড্রয়িং এও কিছু হতে পারেনি। মানে তার পর বোধহয় 6টা 7টারও ওপর কম্পিটিশন করেছে, মানে এতেও ক্যারাটেতেও হয়েছে 3টে মতো, আর ড্রয়িং এও 6টা 7টার মতো হয়েছে। কিন্তু পুরো জিরো ছিল আমার মেয়ে,
পুরো 0 সবেতে, কিচ্ছু হয়নি, মানে কোনো না কোনো এতে ও পুরো হেরে গেছে। অথচ তার আগে পর্যন্ত ড্রয়িং এও আমার মেয়ে প্রতিটা এতে ফার্স্ট সেকেন্ড হয়েছেই, আর ওর মেয়ে কিন্তু হচ্ছিল না। তারপরে দেখলাম আমার মেয়ে যেগুলো হচ্ছে না, ওর মেয়ে কিন্তু ড্রয়িং এ একেবারে প্রতিটাতে ফার্স্ট নয় সেকেন্ড হয়েছেই একেবারে, মানে প্রতিটাতে নামছিল। আমার মনে হলো যেন হঠাৎ করে জিনিসটা কেমন বদলে গেল। তারপরে দেখলাম আমার মেয়ের মানে বিহেভিয়ার কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। যে মেয়ে খুব শান্তশিষ্ট, সে না খুব রাফ ব্যবহার করছে, মুখে মুখে তর্ক করছে। হ্যাঁ, মানে আমি এগুলো কেন বলছি, হয়তো বোরিং লাগছে, কিন্তু আমি এগুলো বলছি কারণ এগুলো যার সঙ্গে হতে পারে। হ্যাঁ, হয়তো সবাই মানে যুক্তি দিয়ে বলবে, এই ইঙ্গিতগুলো পাওয়া যাবে আর কি। হ্যাঁ ওটাই, মানে হয়তো সবাই কি ভাবে বলতো, যেটা আমি এতদিন ধরে ভাবছি যে আরে ওটা তো মানে হতেই পারে, এই বয়সে ওরকম হয়, বাচ্চারা ওরকম বদমাইশি করে বিগড়ে যায়, এরকম হয় না, এটাই ভেবে আমি এগোচ্ছিলাম। কিন্তু দেখলাম যে না, মানে কিছুতেই আমি তোমায় কি বলবো, পড়াতে আমি মন বসাতে পারছি না ওর, কিছুতেই আমি পড়াতে পারছি না ওকে, কিচ্ছু করতে পারছি না। মানে একটা পড়া রেডি নেই, কিছু রেডি নেই, আমি যেটা ধরছি সেটাই বলতে পারছি না। অথচ এরকম ছিলই না, মানে পড়াশোনাও নিজেরটা নিজে করে নেয়। এবার পরীক্ষা এসে যাচ্ছে এদিকে, তার উপরে মানে এমন একটা ডিপ্রেশনের মধ্যে আমি চলে যাচ্ছিলাম। তুমি ভাবো, যে মেয়ে সব কিছুতে মানে পারে, এরকম নয় যে তার গুণ নেই, হ্যাঁ, সেই মেয়ে কিচ্ছু পারছে না। মানে ক্যারাটে বাড়িতে প্র্যাকটিস যেটা করে কিছু করেনি, প্রাণায়াম বাড়িতে প্র্যাকটিস করে সেটাও করেনি, কোনো এক্সারসাইজও কিচ্ছু করছে না। মানে বোঝা যাচ্ছে ওর মন আস্তে আস্তে নেই কিছুতে, আর ও সারাদিন শুয়ে আছে, মানে কন্টিনিউ শুয়ে আছে। আমি ওকে ওটাই দেখছি। আর না, বারবার আমায় বলছে, ওমা দেখো আমার গায়ে কেমন সবুজ সবুজ দাগ। আমি দেখলাম, ভাবলাম হয়তো তোর ক্যারাটে করতে গিয়ে লেগে গেছে। হ্যাঁ, ও বলছে কোনো ব্যথা নেই কিন্তু, দেখো কোনো ব্যথা নেই। আমি এটা ওটা লাগিয়ে দিলাম, বললাম দেখ কমে যাবে। বলছে কমে যাবে কি, আমার কোনো ব্যথা নেই কিন্তু। তারপরে দেখলাম বিশাল বড় একটা দাগ, জানো তো, মানে প্রথমে সবুজ ছিল, তারপরে আস্তে আস্তে জিনিসটা কালো হলো। মানে ধরো একটা তর্জনীটা যেমন বড় হয়, ওই অত বড় একটা দাগ, মানে দুটো তর্জনী মিলিয়ে যে একটা হবে, ওই রকম একটা ছাপ। এবার আমি ভাবছি ওর যা চোট, যে কোনো কিছু হচ্ছে ওই ক্যারাটে থেকেই আসছে, আর কিছু নয়। হ্যাঁ, কিন্তু আমার মেয়ে বলেই যাচ্ছে যে আমার কিন্তু কোনো ব্যথা নেই। তারপরে দেখতাম ওর যেখানে সেখানে আঁচড়, শরীরে যেখানে সেখানে আঁচড়। এবার আমি ভাবতাম হয় ওর হবে, নয় আমাদের বাড়িতে যে পাখি আছে ওই পাখিগুলোর হবে। এটাই ভাবতাম। তারপরে ভাবতাম যে না, পাখি তো বেশ কিছু মাস হলো ছাড়া নেই, পাখিকে ছাড়লে তবেই না দাগটা হবে গায়ে। পাখি না ছাড়লে কিসের দাগ অত বড় বড়, মানে বড় বড় নখের আঁচড় ওর গায়ে, কিন্তু আমি দেখেছি বারবার। আমি গুরুত্বই দিইনি। আমার মেয়ের ঘুম থেকে উঠে বলতো, মা দেখো কত বড় বড় দাগ, মুখেও দাগ দেখেছি আমি। আমি বলতাম ও দাগ হতে পারে, তোর নিজেরই নখে দেখ হবে। বলছে হবে হয়তো, ও বলতো। তো এরকম করেই মানে ওই মাসের পর মাস কাটছে। তারপরে আরো একটা জিনিস, আমার মেয়ে, হ্যাঁ, আমি আমার মেয়েকে কোথাও ছাড়ি না, জানো, কোথাও না। মানে আমি আমার মায়ের বাড়িও পাঠাই না, কোথাও পাঠাই না, আমি নিজেই যাই। আমি যখন নিজে যাই তখন সেখানে আমার মেয়ে যায়, কারোর বাড়িতে কোনোদিন পাঠাই না। কেউ যদি নিমন্ত্রণ করে সেখানেও পাঠাই না, সেখানে আমি যদি যাই তো যাবে, না গেলে না যাবে। সেই আমি কি হলো আমার সাথে আমি জানি না, বলতে পারবো না। ওই যে আর কি আমার মেয়েকে হিংসা করতো, ও হঠাৎ করে একদিন সন্ধ্যেবেলা ফোন করলো, করে বললো আমার মেয়ের জন্মদিন, জানো তো। আমি বললাম হ্যাঁ, কবে? বলছে কালকে। আমি কালকে? তুমি তাহলে আগে বলোনি? বলছে হ্যাঁ আগে বলিনি, সবাই ছিল তো সেই জন্য ক্লাসে কিছু বলিনি, আর তাই জন্য আমি আজকেই বলছি তোমার মেয়েকে তুমি পাঠিয়ে দিও। হ্যাঁ, তোমার মেয়ে যদি না আসতে চায়, আরে আমার বর গিয়ে নিয়ে আসবে। তুমি ভাবো এটা কখনো হয়?
কেউ নিয়ে কেন যাবে আমার মেয়েকে? সেটাই। মানে এটা তো অবাস্তব, তাই না? কারণ আমার মেয়ে নাই যেতে পারে, সে তার জন্য ওদের বাড়ি থেকে কেন আসবে আনতে? বলছে কি গো তোমার মেয়ে সেটা হয় খুব ভালো সম্পর্ক থাকলে। হ্যাঁ ওটাই, সেটা যদি মানে আমার যারা খুব ভালো বন্ধু তারা ওটা বলতে পারে, কিন্তু ওর সাথে সেই রিলেশন আমার নয়। বলছে তোমার মেয়েকে কিন্তু পাঠাবেই, হ্যাঁ, আর যদি না যায় তুমি একবার আমাকে শুধু ফোনটা করে বলবে, সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ে আসবো ওর বাবা, এরকম বলছে। আমার না একটু মানে খটকা লাগলো। আমি তখন কি ভাবছি বলতো, আমি ভাবছি আমি যে স্যারকে বললাম, স্যার তো আমার নাম নেয়নি, আমার মেয়েকে দিয়ে হয়তো জিজ্ঞেস করবে, কিছু জিজ্ঞেস করবে যে তুই কিছু বলেছিস, তুই স্যারকে বলেছিস। আমি ভেবেছি এরকম হয়তো ওকে একা ওই জন্য নিমন্ত্রণ করেছে। তো আমার মেয়ের ওই বন্ধুটাকেও কিন্তু নিমন্ত্রণ করেছিল, হ্যাঁ। এবার যাকে গিয়ে বলেছিল ওর মেয়ে প্রথমে, আমি কারোর নাম বলছি না, ঠিক আছে, কিন্তু ওরকম ওকেও বলেছিল, ও আর আমার মেয়ে। আমি তখন বললাম আচ্ছা একটা কথা বলো, এতজন থাকতে আমার মেয়ে কেন? বলছে না তোমার মেয়ে, অথচ আমার মেয়ে কিন্তু ওর কোনোদিন বন্ধু নয়, আমার মেয়ে ওর সাথে কোনোদিন কথা বলে না, তাহলে আমার মেয়ে কেন? এটা আমার খুব খটকা লাগছিল। আমি বারবার বললাম না তুমি একবার বলো যে আমার মেয়ে কেন, মানে কিছু তো একটা কারণ আছে, আমার মেয়েই কেন? তো ওর যে বন্ধু তাদের কেন বলছো না? বলছে না না, ও তো তোমার মেয়েকেই বন্ধু হবে। আমার না জিনিসটা মানে ভালো লাগলো না, যে আমার মেয়েকে বন্ধু ভাববে কি করে? এটা তো মানে অস্বাভাবিক ব্যাপার। ও তো আমার মেয়ের সাথে ভালো ব্যবহার কোনোদিনই করে না, মানে মাঠেও খারাপ ব্যবহারই করে যখন মাঠে থাকে ওরা। এবার আমার মেয়ে না বলেই যাচ্ছে আমি কিন্তু যাব না, আমি কিন্তু ওদের বাড়ি যাব না, ওকে আমার ভালো লাগে না, আমি কিন্তু যাব না। আমিও বলে যাচ্ছি না, আমিও পাঠাবো না, যে করে হোক যেমন করে হোক আমি পুরো যাতে না যা সেটাই চেষ্টা করব। সেই যেদিন যাবে সন্ধ্যেবেলা থেকে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে, মানে প্রচন্ড বৃষ্টি, মানে প্রকৃতিও হয়তো চাইছে না যে আমার মেয়ে যাক। আচ্ছা। কিন্তু ভগবান জানে আমার কি হলো, এত আমি হঠাৎ করে উঠে পড়ে আমি বলছি তাড়াতাড়ি রেডি হ, এক্ষুনি চল ওদের বাড়ি যাবি তুই আজকে। মানে আমার নিজের পরে অবাক লেগেছে যে আমি কেন ওরকম করছিলাম। নিজে থেকেই হঠাৎ করে? হ্যাঁ আমি নিজে থেকে আচ্ছা এক্ষুনি ওঠ, তুই ওদের বাড়ি যাবি। আমার মেয়ে কাঁদছে, বলছে আমি যাবো না ওদের বাড়ি, আমার ওদের ভালো লাগে না, আমি যাব না, আমিও ছাড়বো না কিছুতেই। আজ তোকে যেতেই হবে ওদের বাড়ি, যাবি না কেন, যেতেই হবে। এবার তারপরে মানে অতক্ষণ আমি ওইভাবে বলে বলে ওকে রেডি করালাম, ওকে পাঠিয়ে দিলাম, হ্যাঁ ওকে পাঠিয়ে দিলাম। ওর বাবা বলছে কিসের জন্য পাঠাচ্ছ ওদের বাড়ি, কিসের জন্য পাঠাচ্ছ ওদের বাড়ি, ওদের বাড়ি পাঠানোর দরকার নেই, মেয়ে যেতে চাইছে না, তুমি কেন জোর করছো? আজ হ্যাঁ যেতে চাইবে না কেন, যাবেই যাবে ও। আর আমি না খুব মানে ওরকম কেন যে ওরকম করছিলাম আমি নিজেই বুঝতে পারিনি, সত্যি বলছি। আজ আমি ওকে যেতেই হবে বলে ওকে পাঠিয়ে দিলাম, আর ওর ওই বন্ধুটাও গেল, গেছে। এবার গেছে আমি পুরো রিল্যাক্স, আমার যেন কিছুই মনে হচ্ছে না ও যে গেছে। ওর বাবা বলেই যাচ্ছে আরে ফোন করো না, ওকে তো আসতে হবে নাকি বাড়িতে, আমি এবার আনতে যাবো কিনা ফোন করো। আমি দাঁড়াও না, এই তো গেছে। ওর বাবা বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি, কি ব্যাপার তোমার, এরকম করছো কেন তুমি, মেয়েকে এরকম ছেড়ে থাকো না, তা ওকে ওইখানে পাঠিয়ে দিলে আবার কিছু বলছো না, এত রাত হয়ে যাচ্ছে, তখন 10:30 বেজে গেছে, ভাবো আমার মেয়ে বাড়ি আসেনি, আমার কিচ্ছু মনে হচ্ছে না। মানে নিজেকেই আমি নিজে চিনতে পারছিলাম না সেদিন যে কি হচ্ছিল আমার। এবার হলো তো আমি ওর বাবা অনেকবার বলতে আমি ফোন করেছি, তখন ওর মানে মা ফোন ধরে বলছে হ্যাঁ হ্যাঁ ওরা ওদের খাওয়া হয়ে গেছে এবার যাবে। তখন এবার আমার মেয়ে যখন এলো আমি তখন আমার মেয়েকে সব জিজ্ঞেস করছিলাম যে বাবু কি রে, বললো ওদের বাড়িতে কি ভালোই না কাটলো, কি ভালোই না দিন কাটলো, বলে আমার মেয়ে কিছু আর বলেনি, যেন চুপ করে গেছে। মানে বলে এইটুকু, আমিও কিছু জিজ্ঞেস করিনি, আমি শুধু এটাই জিজ্ঞেস করলাম ওরা কিছু বললো, জিজ্ঞেস করলো, বললো না কিছুই জিজ্ঞেস করেনি, ব্যাস ওইটুকুই, আর কিচ্ছু বলিনি আমি। এবার আস্তে আস্তে আমি নিজের দেখছি মানে নিজেরও একটু একটু পরিবর্তন আসছে আমার। হ্যাঁ আমি বুঝতে পারছি আমি যেন আস্তে আস্তে মানে কেমন একটা হয়ে যাচ্ছি।
আমি মানে নিজের পরিবর্তনটা আমার নিজের খুব খটকা লেগেছে বলেই আমি মানে পরে বুঝেছি। তোমায় কি বলবো তাহলে তুমি শোনো। আমার নিজের পরিবর্তনটা অস্বাভাবিক। নিজের পরিবর্তনের আগে যখন এই রকম হলো, তারপরে তো যখন আর কি শুরু হয়েছে, এই সব কাজ শুরু হয়েছে, শুরু হওয়ার পর যখন মানে আমার মেয়ের এত কিছু মানে খারাপ জিনিস হচ্ছে, পরীক্ষায় রেজাল্ট হলো এত মারাত্মক খারাপ, কি বলবো, ভাবতেই পারিনি যে আমার মেয়ের রেজাল্ট এত খারাপ হবে। খুব খারাপ হলো। মন খুব খারাপ যে এত ভালো করে পড়িয়েছি, এত এ করেছি, আর আমি নিজে পড়াই বলে না, আমি জানি যে ও কেমন রেজাল্ট করতে পারে। হ্যাঁ, কিন্তু খুব খারাপ হলো আমার, ওতেও খুব মনটা ভাঙলো। মেয়েটাও বলছে যে কি করে হলো এরকম, এরকম তো হওয়ার কথা ছিল না, মেয়েও বলছে। তারপরে কি হলো, আমি তখন ভাবলাম না, এতটা যখন খারাপ হচ্ছে সবকিছু, তারপরে আরো বেশ কিছু মাস গেছে, তারপর আমার মনে হলো না, এবার আমি একজনকে কাউকে কিছু দেখাই। কারণ ডাক্তার দেখাচ্ছি, সব করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, কাজ হচ্ছে না। আর আমার মায়েরও কন্ডিশন আস্তে আস্তে এমন খারাপ, তোমায় কি বলবো, আমার মায়ের হচ্ছে কোমরে এমন যন্ত্রণা হচ্ছে, মানে এত অসহ্য যন্ত্রণা হচ্ছে যে আস্তে আস্তে আমার মা বেঁকে যাচ্ছিল। মানে বাঁকতে বাঁকতে আমার মা পুরো ডান দিকে হেলে গেছে একদম। এবার মা বলছে আমার এমন পেন হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি মানে আমার মানে সবাইকে ডাকছে যারা মারা গেছে, যে তাদের বলছে আমাকে এবার নিয়ে নাও, আমি আর পাচ্ছি না এত যন্ত্রণা সহ্য করতে, এরকম যন্ত্রণা হচ্ছিল। তো আমি মাকে বললাম দাঁড়াও, ঠিক আছে, তোমার আর আমার মেয়ের জন্য একটু বলে এক জায়গায় আমি কথা বললাম। ওখানে আমি শুধু জানতে চাইলাম যে আমার আর আমার মেয়ের ওপর কি কোনো ব্ল্যাক ম্যাজিক করা আছে কারোর। আর ওখানে দেখে বললো যে হ্যাঁ, আপনার মায়ের ওপর অনেক বেশি, যেটা একদম লাস্ট অবস্থায় এসে গেছে। আপনার মেয়ের ওপরও শুরু হয়েছে, কিন্তু অনেকটা কম, অনেকটা কম, মানে এটা আয়ত্তের মধ্যে আছে। আর বললাম যে তাহলে আপনি করুন, মানে কে করেছে আমায় নামটা বলুন। বলছে তাহলে এবার এটা নাম জানা যায়, ঠিক আছে, নাম জানা যায়। এবার আমাকে তখন বললো যে আপনি যার ওপর সন্দেহ হচ্ছে সেই নামগুলো আমাকে পাঠান, 10-12টা নাম পাঠান, আমি তার মধ্যে থেকে যে করেছে তার নামটা আপনাকে বলে দেবো। আমাদের নাম পাঠাতে হয়, আমরা এমনি বলতে পারি না, কারণ ওরা ওরকম সাধু টাইপের জিনিস নয় যে তা এমনি বলে দেবে, মুখ দেখে ওরম বলতে পারে না। তো আমি নাম পাঠালাম, নামটা এলো। যাকে আমার সন্দেহ হচ্ছিল সেই, আর আমার মায়ের জন্য মা যাকে ভেবেছিল সেই। তো আমার মেয়ের সাথে, আমার মেয়ের ওপর আবার দুজন, আমাদের বাড়ির পাশে একজন আছে, ওই যে একজন জেঠু আর কি, ওর হয় জেঠু হয় সে, আর আর একজন ও ক্যারাটের ওই যে ওই আন্টি, ঠিক আছে। এবার করেছে। তো এত কিছুর পর যখন, হ্যাঁ আমার ব্যাপারটা এবার বলি, এবার দেখার পর এবার আমার আস্তে আস্তে কি হচ্ছে আমি বুঝতে পারছি যে মানে আমি না আমার মেয়েকে পড়াতে পারছি না। আমার সাথে এই জিনিসটা শুরু হলো। ধরো তখন 2 মাস বাকি আছে পরীক্ষার, আমি ওকে পড়াতে বসছি, আমি ঘুমিয়ে পড়ছি। যেদিন যখন যে টাইমেই আমি ওকে পড়াতে বসছি আমি ঘুমিয়ে পড়ছি, একটু আমি মানে তাকিয়ে থাকতে পারছি না। এটা এটা কি করে হতে পারে বলো? আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠি, আমার ঘুম পেতে পারে কি? আমি যখন আমার মেয়ের বইটাকে সামনে নিচ্ছি, ওই বইয়ের ওপর আমি ঘুমিয়ে পড়ছি। নিজের এত অবাক লাগছে, আমি মানে বিরক্ত লাগছে যে আমার মেয়ের পরীক্ষা সামনে এসে যাচ্ছে, আমি ওকে পড়াতে পারছি না। এবার মেয়ে তো খুব রেগে যাচ্ছে, মেয়ে বলেই যাচ্ছে মা তুমি আমায় পড়াবে না, আমি পরীক্ষা কি করে দেবো, তুমিই তো আমায় পড়িয়ে দাও, মানে আমি ওকে পড়িয়ে দিই, আমি ওকে সব করিয়ে দিই, তবে ও মানে এ করবে, নিজে থেকে কিছু করতে চায় না, ঠিক আছে, খুব একটা। এবার আমি কিচ্ছু করতে পারছি না। তোমায় কি বলবো, আমার এত অসহায় লাগছে নিজেকে। 2 মাস মানে 1 মাস পুরো দেখতে দেখতে কেটে গেল, 1.5 মাস দেখতে দেখতে কেটে গেল, পরীক্ষার আর 15 দিন বাকি। আমি মেয়েকে কিচ্ছু পড়াতে পারিনি, কিচ্ছু পারিনি। মানে 1.5 মাস ধরে আমি চেষ্টা করছি, একদিনও আমি চোখের পাতাকে ধরে রাখতে পারিনি, পুরো ঘুমিয়ে গেছি, পুরো ঘুমিয়ে গেছি।
এটা অবাস্তব নয় তো কি বলো? সেটাই। তারপরে তারপরে এমন হচ্ছিল আমার, আমি যখন ওখানে যাচ্ছি ক্যারাটেতে ঠিকঠাক, ঠিক আছে, যখন ওখানে যাচ্ছি ঠিকঠাক, হুম। গিয়ে এবার আমি, ওর মা আসছে, বাচ্চাটার মা, ও আসছে, এসে না কোনো কিছু না, আমি যে বসে আছি ও পুরো আমার গায়ের ওপর উঠে পড়ছে, পুরো শুয়ে পড়ছে আমার গায়ে, আমার হাত ধরে, মানে হাত থেকে হাত দুটো ধরে না, মানে এরকম টানা টানি করবে, হাতের মধ্যে হাতটা মানে এরকম দেবে। আমার না খুব, মানে তারপর থেকে যখন বাড়ি আসতাম আমার এত ঘুম পেতো, এত ঘুম পেতো, আমি ভেবে পেতাম না যে আমার কি হচ্ছে। বললাম, বাবা এরকম হচ্ছে কেন, মানে উম, যেতাম যখন পুরো এনার্জি আমার থাকতো, আর আসতাম যখন না, আমি মানে মনে হতো এত ঘুম পাচ্ছে, আমি আর রান্না করতে পারবো না, আমি আর কোনো কাজ করতে পারবো না, মেয়েকে তো পড়ানো বাদই দিয়ে দাও, আমি পড়া তো ভুলেই গেছি, এরকম ব্যাপার। আমি রান্নাটাও করতে পারছিলাম না, প্রতিদিন আমি রান্নাটাও করতে পারছিলাম না সন্ধ্যেবেলা। আমি খালি ভাবছি যে, মানে এরকম হচ্ছে কেন, আস্তে আস্তে মানে এমন ভাবে জিনিসটা গ্রাস হয়ে যাচ্ছিল যেন, আমার মনে হচ্ছিল একটা সময় এমন হচ্ছিল আমার, আমার মনে হচ্ছিল না যে আমায় এবার সুইসাইড করতে হবে, এরকম বাপরে। হচ্ছিল। হ্যাঁ, আমার মনে হচ্ছে যেন কিছু ভালো লাগছে না, সুইসাইড করলে একমাত্র পথ, যেটা থেকে মানে আমি বাঁচতে পারি। হুম। তারপরেই আবার কিছুক্ষণ পরে যখন আবার ঠিক হয়ে যেতাম, তখন মনে হতো যে এরকম কেন মাথায় আসছে বারবার, মানে আমি কেন সুইসাইড করতে চাইছি, মানে এটা তো অবাস্তব একটা ব্যাপার যে হঠাৎ করে আমি কেন সুইসাইড করতে চাইবো, কারণ আমি আমি কিন্তু খুব একটা হারি না, জানো তো, মানে আমি লড়াই করে যাই শেষ পর্যন্ত। হুম। আমি খালি ভাবছি আমি এরকম কেন হচ্ছে আর হ্যাঁ, বাড়িতে কারণে অকারণে আমি এত অশান্তি করছিলাম, তুমি চিন্তা করতে পারবে না, এত চিৎকার চেঁচামেচি, এত অশান্তি করছিলাম, এত কারণে অকারণে মাথা গরম হয়ে যাচ্ছিল, আমি বলে বোঝাতে পারবো না। শুধু শুধু একটা সামান্য ছোটখাটো ব্যাপারে আমি এরকম করছিলাম, মানে সেই ওভার রিয়াক্ট বলে না, সেরকম করছিলাম। হুম। হুম। হ্যাঁ, তো এবার দেখো বাড়িতে তিনজনে থাকি, মানে ওরা তো অসহ্য লাগছে না, ওদেরও তো আমার জন্য অসহ্য লাগছে। হুম। এবার তখন দেখো, তখন আমার মায়ের কাজও শুরু হয়ে গেছে, আমার মেয়ের কাজও শুরু হয়ে গেছে, কিন্তু আমি তো আর নিজেরটা বুঝতে পারছি না কি হচ্ছে আমার। হুম। এবার আমি তখন মানে আমি ফোন করলাম ওখানে, জানো, আমি বললাম একটা কথা বলবো, আমি মানে প্রচন্ড পরিমাণে খুব খারাপ অবস্থায় আছি, আমি ভালো নেই, কারণ আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে আমি এবার সুইসাইড করলেই আমি ভালো থাকবো, সুইসাইড করলেই ভালো, আমার যেন মানে টানছে কিছু একটা, এরকম মনে হচ্ছে। আচ্ছা। তখন ওখানে আহ, বললো যে দেখুন, আপনার ফটোটা একবার পাঠান। আমি বললাম আমি আমার ফটোও পাঠাবো, আমার হাজবেন্ডের ফটোও পাঠাবো, দুজনের ফটো দেখেই বলুন যে আমাদের মধ্যে কি কিছু চেঞ্জ বা আমাদের ওপরে কি শুরু হয়েছে। বলছে আমি তো আপনাকে বলেইছিলাম যে আপনার মেয়ের ওপর যখন আমি শুরু করব কাজ, তখন কিন্তু এবার আপনাদের ওপর অ্যাটাক হবে। হুম, ওখানে আমার বলেছিল ব্যাপারটা। এবার আমি ভেবেছিলাম না, আমার ওপর হতেই পারে না, আমার ওপর হতেই পারে না, এরকম একটা ভেবেছিলাম। আমি খুব স্ট্রং, আমার কিছু হবে না, এরকম একটা ভেবে নিয়েছিলাম। এবার তারপরে যখন ওখানে আমি দেখালাম, বললো আপনার হাজবেন্ডের কিছু নেই, আপনার ওপর আছে, আপনার ওপর করেছে, কিন্তু খুব রিসেন্ট করেছে একদম, এটা বললো। আচ্ছা। আমি বললাম যে উম, বলছে তাহলে আপনি যেটা করবেন, আপনি কিছু করতে হবে না। এবার দেখো সবেতেই তো টাকা লাগে, এবার আমি মানে কত টাকা দেবো বলো তো, কত টাকা আছে যে আমি খরচা করেই যাব, হ্যাঁ। সেটাই। আমি বললাম দেখুন আমার কিন্তু নিজের জন্য আমার অত চিন্তা নেই, কিন্তু এত টাকাও নেই আমার খরচা করার মতো, কিন্তু আমায় তো ওই জিনিসটা থেকে বেরোতে হবে। এবার ওখানে কিছু ছোটখাটো মানে বলে দিয়েছিল প্রসেস, যে এরকম আপনি করবেন, কিন্তু আমি সেটাও করিনি জানো, মানে যেগুলো যেগুলো করতে বলছে আমি কিচ্ছু করিনি। বাড়িতে ছিল, বাড়ির জিনিস, আমি কিচ্ছু করিনি নিজের, মানে তার মানে মানে আমার খালি মনে হচ্ছিল কোনো একটা বাধা ছিল আমার, আমি কিচ্ছু করতে পারছিলাম না। তারপরে এমন হচ্ছিল তোমায় কি বলবো, আমাকে শুধু ওখানে বললো বললো যে আপনার আপনি খুব এনার্জেটিক, ঠিক আছে, আপনার শরীরের এনার্জিটাও টেনে নিচ্ছে।
আপনার যেটুকু এনার্জি সবটা টেনে নিচ্ছে, তাই জন্য আপনার এরকম এনার্জি ডাউন হয়ে যাচ্ছে। আর এনার্জি ডাউন মানে তাহলে ভাবতেই পারছো কত ক্ষতি করছে ও আমার। বলছে আপনার এরকম শরীর থেকে এনার্জি টানা যায়, ও আপনার গায়ে হাতে যে হাত দেয় ওর থেকে আপনার দূরে থাকতে হবে, অনেকটা দূরে থাকতে হবে, ও যেন আপনাকে টাচ না করতে পারে। তারপরে কিন্তু সেটা আমি পারিনি। আমি কিন্তু যেতাম, ও কিন্তু দেখতো, দূর থেকে লক্ষ্য করতো আমি কি করছি। আমি যদি দাঁড়িয়েও থাকতাম, আমি দেখতাম ও নেই, ও চলে গেছে, এটা দেখে আমি বসতে যেতাম হয়তো, ও কিন্তু হঠাৎ করে চলে আসতো কোথাও না কোথাও থেকে, এসে আবার সেই একই কাণ্ডই করতো আমার সাথে। আর আমি মুখের ওপর বারণ করতে পারতাম না, সেটা কেন আমি নিজেও জানি না, আমি কিন্তু বারণ করতে পারতাম। আরো একটা জিনিস যেটা হতো, ও আমার এত ক্ষতি করছে আমি জানছি, জেনে আমার কোনো প্রবলেম হলে আমি ওকে ফোন করে বলছিলাম যে আমার এই প্রবলেমটা হচ্ছে। এটা কি সম্ভব? তুমি বলো, এটা কি সম্ভব যে আমার প্রবলেম ওই করছে, আমি ওকেই ফোন করে আমার প্রবলেমের কথাটা বলছিলাম? মানে কিভাবে ও আমাকে মানে বিয়ে করে নিয়েছিল, আমি মানে নিজের সাথে ঘটেছে বলেই আমি জিনিসটা বুঝতে পারছিলাম যে যেখানে তুমি সব জানো যে ও করছে, তারপর তুমি ওকেই বলছো, মানে পুরো তোমাকে বশ করে নিয়েছিল বলতে গেলে। হ্যাঁ, মানে আমার মানে এত কি বলবো, এত বিরক্ত লাগতো ফোনটা রেখে। আমি নিজেকে মানে মনে হতো আমি পাগল না কি, আমি ওকে বলছি কেন ফোনটা করে, আমি ওকে বলছি কেন, ও আমার বন্ধু হলো কবে থেকে, ও তো আমার মেয়ের এত বড় ক্ষতি করছে, আমি ওকে কেন বলছি। মানে আমি নিজেকে বোঝাতে পারতাম না যে আমি ওকে ফোন করব না। বাড়িতে আসতাম, ফোনটা হাতে চলে যেত আমার, মানে ফোনটা আমি তুলে নিয়ে আমি ওকেই ফোন করব, এরকম একটা হয়ে গেছিল। মানে এতটা মানে বিরক্তিকর সিচুয়েশন ছিল, আমি বলে বোঝাতে পারবো না। মানে আমার কান্না পেয়ে যেত, আমি কিছু করতে পারতাম না এরকম। আমাকে যে যে জিনিসগুলো করতে বলেছিল আমি সেগুলো কিচ্ছু বাড়িতে করতে পারছিলাম না। কিন্তু বলে না যে যত যাই হোক তুমি যদি ভালো হও না, তোমার সাথে ঠিক ভালোটা হবেই, মানে তোমাকে একজন পথ দেখাবেই। হ্যাঁ, সেই একজনের ওপরে সে কেউ কিন্তু যেতে পারে না, সে যতই খারাপ কাজ করুক না কেন, খারাপ জিনিস কিন্তু অনেক দিন থাকে না। হ্যাঁ, এটা একটা সত্যি যেটা আমার সাথে হয়েছে। মানে তুমি ভাবো, আমি যখন আমার মেয়েকে নিয়ে ওখানে গেছিলাম, তো ওখানে আমার মেয়েকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি যে ওদের বাড়ি গেলে, ওর ওর যে মা, বাচ্চা তোমার বন্ধুর যে মা, ও তোমায় কি দিয়েছিল? আমার মেয়ে কেমন মানে কেমন মেয়ে ভাবো, ও বলছে ওর মা আমাকে একটা ফুল দিয়েছিল, আমাকে এসে বলেইনি ব্যাপারটা। ভাবো, বলছে ওর মা তোমাকে ফুল দিয়েছিল? বলছে হ্যাঁ, ওর মা আমাকে একটা ফুল দিয়েছিল। বলছে ভেবে বলো তো ফুলটা শুকনো না মানে টাটকা? কি জানি, কি জানি বলবে না, তুমি ভেবে বলো। বলছে অত ভেবে কি হবে? বলছে আরে তুমি তোমায় যেটা জিজ্ঞেস করছি সেটা বলো না, ফুলটা কি রকম ফুল ছিল আর কি ফুল ছিল? বলছে গাঁদা ফুল ছিল। তখন বলছে শুকনো ছিল না টাটকা ছিল? বলছে শুকনো ছিল। তখন বলছে দিয়ে তোমায় কি বললো? বললো বলছে আন্টি বললো যে ফুলটা নিয়ে যা, নিয়ে গিয়ে তোর সঙ্গে রেখে দিবি, তোর কাছে রেখে দিবি, ফেলবি না কোনোদিন। আমার মেয়ে ওটা বলতেও পারলো না যে ফুলটা কোথায় রেখেছে। ভাবো, আমি আজও জানি না যে ফুলটা কোথায়, আমি জানিই না। মানে তোমায় কি বলবো, কিছু বলে উঠতে পারলো না যে ফুলটা কোথায়। ওখানে অনেকবার জিজ্ঞেস করলো যে ফুলটা কোথায় রেখেছো, মানে একটা তো কোথাও রেখেছো এসে, সেটা বলো না। বলছে এত মাস আগে আমি কোথায় রেখেছি আর মনে আছে? এবার আমি কি করবো, এখন তো আর আমার মানে খুঁজে পাওয়া সম্ভব নয়। শুকনো ফুল আমি কোথায় পাবো? আর এটা কি আর এইটুকু জায়গায় ও কোথায় না কোথায় রেখেছে কি করে জানবো আমি? তারপরে আরো একটা জিনিস, ফুলটার ব্যাপারটা তো হলোই। আমাকে বললো যে যদি ওটা খুঁজে পান তো ওটাকে গঙ্গার জল দিয়ে ছিটিয়ে ওটা ফেলে দেবেন। আর তারপরে আর কি আমাকেও হাত ফাত ধুয়ে নিতে হবে, এরকম মানে বলেছে। কিন্তু আমার মানে খুঁজে তো পেলামই না, বাদই দাও। এর
কিছু, হ্যাঁ, এটা হওয়ার আগে আমার মেয়ের জন্মদিন হয়েছিল। জন্মদিনে আমি সবাইকে বলেছিলাম, ওদেরও বলেছিলাম। তুমি একটা জিনিস ভাবো, আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি নোংরা হয়েছে, আমি তো মুছবো সেই ঘরটা। হ্যাঁ, ও যদি অত সেজে গুজে এসে ও আমার ঘর কেন মুছবে? এটা অস্বাভাবিক নয়? কেউ কি কোনোদিন মুছতে যায়? তো আমি কি তোমার বাড়ি গিয়ে ঘর মুছতে যাবো? এটা কি হয়? মানে তোমাকে কি বলবো, মানে হাত থেকে আমার টানা টানি করছে, দাও আমি মুছবো আমি মুছবো, এরকম করছে। সবার না খুব অবাক লেগেছে ব্যাপারটা। সবাই বলছে, আরে তুমি এরকম করছো কেন, তুমি কেন মুছবে? আরে ওর জিনিস ওর ঘর ওকে দিয়ে দাও, তুমি কেন মুছবে? বলছে না, আমি মুছছি, আমি মুছবো, আমি করতে পারবো। তখন ওখান থেকে আমাকে এটাই বললো, আসলে কিছু না, ও আপনার ঘরে কিছু দিয়েছে, কিছু ছড়িয়ে দিয়ে গেছে, কিছু একটা দিয়ে গেছে, যেটা থেকে আর কি আপনার ঘর নেগেটিভ হয়েছে। আর আমার ঘর নেগেটিভ হয়ে গেছিল তখন একদম। আর বললো ওটাই মানে একমাত্র ইয়ে ছিল ওর উদ্দেশ্য, যে ওটা আর কি ছড়ানোর জন্যই ও মুছছিল, মানে একটা কোনো পেলেই সেটা দিয়ে দেবে ভিতরে, যে কোনো ট্রান্সফার করে দিলে ব্যাস ওর সেটা শান্তি। এবার আর দেখো, আমার মেয়ের জন্মদিন যেহেতু বন্ধুদের নিয়েই হয়েছে, আমরাই রান্না বান্না করেছি, ঠিক আছে, সেখানেও ও হঠাৎ করে, আমি আমার যারা ক্লোজ আমি তাদের ডেকেছিলাম তাড়াতাড়ি, কারণ আমরা সবাই মিলে করছিলাম, ওকে কিন্তু ডাকিনি। ও না সন্ধ্যেবেলা এসে সবাইকে ওই রান্নাঘর থেকে সরিয়ে দিয়ে ও নিজে একা রান্না করছিল। ওটাও খুব মানে অবাস্তব লেগেছে, ওটাও মানে বিশাল অবাস্তব লেগেছে। মানে তোমায় কি বলবো, রান্নাঘরে একজন মানে আমার যে খুব ভালো বন্ধু একজন, সে রান্না করছিল, তাকে বলছে, আরে তুমি সরো তো, তুমি পারো না কিছু করতে, আমি করে দিচ্ছি, তোমারটা ভালো হচ্ছে না, ঠিক, সরে যাও বলে ওকে ওখান থেকে সরিয়ে দিয়ে পুরো ওই রান্নার দায়িত্ব নিয়ে ওই করছিল, ঠিক আছে, ওই করলো, ওই ইয়ে করলো। আর আমি না অতটা মানে মানুষকে এতটা খারাপ ভাবি না গো, মানে আমি ভাবতেও পারিনি, আমার যেন এত কিছু শোনার পরেও যখন ওর নামও এসছে, তখন আমি ভাবছি ও হতে পারে না। কারণ দেখো, যে এত ভালো করে মিশছে আমার সাথে, সে আমার বাচ্চার ক্ষতি করবে, এটা ভাবা যায় বলো? এটা মানে ভাবতে পারা যায়? আমি মানে ভাবতেও পারছিলাম না যে এটাই কেউ করতে পারে, এরকম এত খারাপও মানুষ হতে পারে, ভাবতে পারিনি আমি। আজও আমার মনে হয় যে হয়তো কোথাও ভুল হচ্ছে না তো। সবাই আমায় বলে যে তোর মেয়ের এত ক্ষতি করেছে, এখনো এরকম ভাবিস, এটা কি করে এরকম মনে আসে কি জানি, তাহলে তো নাম আসতো না, বলো না? কিন্তু মানে হয়তো ওটা সেই বসে ছিল বলেই মনটা ওরম হতো, জানো, এরম হতো। তারপরে যখন ধরো খাবারটা মানে সবাইকে সার্ভ করবে, ওই সময় ও এসে একদম মাঝখানে বসে গেল। আর দেখো, কত মানুষের বাড়িতে কত জায়গা হবে, সবাই চারদিক দিয়ে খেতে সবাই বসেছে, ও মাঝখানে, ও একা দেবে বলে বসেছে। ও পুরো সেন্টারে বসে বলছে কাউকে আসতে হবে না এখানে, আমি একা সবাইকে সার্ভ করে দেবো। সবাইকে ওই দিল, সমস্ত কিছু ওই করলো। হ্যাঁ, ও আমার অত বন্ধু না হয়েও একদম লাস্ট পর্যন্ত ও ছিল, সবাই চলে যাওয়ার পরও ও ছিল। এগুলো সবটাই পরে ভেবে দেখেছি, পরে যখন হিসেব করেছি দেখলাম যে এগুলো খুবই অবাস্তব, কারণ এটা হওয়ার কথা ছিল না। যারা আমার বন্ধু তারা সব চলে গেল ভাবো, কিন্তু ও ছিল। তারপর তো সলিউশন আমার মেয়েকে ওখান থেকে যেটা দিল, সেটাই তো আস্তে আস্তে আমার মেয়ের পুরো ক্লিয়ার হলো। এখন অনেক ঠিক আছে, আবার আগের মতো হয়ে এসছে। এখনো বলেছে আর কিছুদিন সময় হয়তো লাগবে, 1-2 মাস সময় লাগবে, আবার ঠিক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে সবকিছু। আমার মেয়ের মানে খুব একটা বিয়ে হয়নি, কিন্তু আমার মায়েরটা যেটা হয়েছিল, আমার মায়ের তো অত যন্ত্রণা। আমার মায়ের অন্তত কাজ হলো, তোমাকে কতদিন বলবো, 56 দিন টানা আমার মায়ের উপর কাজ হয়েছে। 56 দিন টানা কাজ হওয়ার পর আমার মা এখন মানে পুরো সুস্থ। মানে ওই যে অসহ্য যন্ত্রণা, তোমায় কি বলবো, অত অসহ্য যন্ত্রণা, একটা ছিটে ফোটাও নেই, আর কিচ্ছু নেই, পুরোটা ভালো হয়ে গেছে। মানে মনে, তারপরে বাঁকাটাও সোজা হয়েছে। হ্যাঁ, একদম নির্মূল হয়ে গেছে।
হ্যাঁ, বাঁকা হয়ে গেছিল আমার মা, মানে পুরো বেঁকে গেছিল মা। ওই বেঁকে যাওয়াটাও আস্তে 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 সোজা হয়েছে, ঠিক আছে, সোজা হয়ে গেছে, অনেকটা সোজা হয়েছে, একটু সামান্য বাকি আছে, ওটাও বললো আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হয়ে যাবে। মানুষ কতটা ডেঞ্জারাস হতে পারে। হ্যাঁ, আর দেখো আমি না, মানে আমার এই জিনিসটা মনে হয় না গো। দেখো আমি তোমার সাথে একটা ভালো করে কথা বলছি, আমি তোমার ক্ষতি করে দেবো কি করে? এই জিনিসটাই আমি ভেবে পাই না, যে এতটাও হিংসা বা এতটাও রাগ মানুষের এত হবে যে আমি একটা বাচ্চারও ক্ষতি করে দেবো। আমার মায়েরটা নয় বড় কেউ করেছে, বাদ দিচ্ছি আমি সেটা, ঠিক আছে, সেটা নয়, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, আমার যে এই বাড়ির এই কথা তো বলাই হলো না, এই যে আমার ওটা হবে ভাসুর। ওরা কেমন, ওর নাম বলছে, অসুবিধা নেই, ওর নাম হচ্ছে টিঙ্কু। এবার ওই টিঙ্কু দা একদিন আমাদের বাড়ির সামনে দিয়ে এসেছে সন্ধ্যেবেলা, তখন 6:45 বাজে এসেছে। মানে ও যে অনেক দিন ধরে আমার শ্বশুর বাড়ির সবার ক্ষতি করছে সেটা আমরা জানি, কারণ প্রচুর বার মানে হাতে নাতে ধরা পড়ে গেছে, এরকম হয়েছে, অনেক কিছু করেছে, ধরা পড়েছে। তো আমি ভাবিনি যে আমার মেয়েরও কিছু ক্ষতি করবে। ওই জন্মদিনের ব্যাপারেই হয়েছে আসল, মানে জন্মদিনে ওদেরও নিমন্ত্রণ করেছিলাম। এবার বাড়িতে এসে নাকি, মানে ওই যে টিঙ্কুদা যে বলছি, ওর যে বউ, সে না এসে আমার ঘরের চারিদিক এরকম হাঁ করে দেখছিল, ঘুরছিল ফিরছিল, হাঁ করে দেখছিল, এরকম দেখছিল। সেটা আমি পরে আমার শাশুড়ি বলেছে যে এরকম দেখছিল, মানে মেনে নিতে পারছিল না, বুঝেছো? আমি কেন ঘরে সবকিছু করেছি, এরকম একটা ব্যাপার, অথচ কিছুই সেরকম নেই। কি দেখছিল আমি নিজেও জানি না, কিন্তু দেখে ওর খুব আর কি হয়েছে যে মানে ওর কেন নেই, আমার মানে ওর বাড়িতে কেন নেই, আমার কেন সব আছে, এরকম একটা কিছু মনে হয়েছে ওর। ওই তখন থেকে ওরও একটা সূত্রপাত আমার উপর হিংসার। এবার সেই জন্যে ও আর কি আমার মেয়ের ওপরেই প্রথম টার্গেটটা করে। আর যেহেতু আমার মেয়ে ওই প্রাইজ পাওয়ার পর আমার শ্বশুর বাড়ি আর আমার বাড়ি একদম পাশে, তো এবার ওদেরই বাড়ির, মানে ওই যে টিঙ্কুদা বলছি, ওদেরই বাড়ির পাশে আমার শ্বশুর বাড়িটা। এবার একদমই মানে 10 পা গেলেই ধরো এরকম বাড়ি। এবার ওখান যেহেতু আসতো প্রাইজ গুলো নিয়ে দেখাতে যেত, তো এবার দেখতো, সেটা থেকে একটা হিংসা এসেছিল, বুঝেছো তো মনে। তো ওরাও ওরকম, মানে ও অনেক কিছু চেষ্টা করছিল, মানে ব্ল্যাক ম্যাজিক করেছিল আমার মেয়ের উপর। হ্যাঁ, তো ও আবার অন্য জিনিস করেছিল, মানে ক্যারাটের যে ওই ইয়ের কথা বললাম, ও যেটা করেছিল, ও হচ্ছে কিছু চালনা করেছিল আমার মেয়ের ওপর, ও কিছু চালনা করেছিল। আর এই যে এ কি করেছিল ঠিক মতো জানি না, কিন্তু একদিন আমাদের বাড়ির সামনে দিয়ে ওই যাচ্ছিল, তখন সন্ধ্যেবেলা ছিল, বাইরে লাইট জ্বলছিল, আমাদের বাড়ির একটা বিশাল বড় জানলা আছে, ওইখানে সামনে আমার মেয়ে বসেছিল। ও আমার মেয়ের দিকেই দেখতে 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 গেছে বাগানের দিকে। আর আমার বাড়িটা যেহেতু জঙ্গলে, তো ওই বাগান ফাগান আছে, ওই বাগানের দিকে ও গেছিল। একটাই রাস্তা যেতে হলে আবার ওইখান দিয়েই যেতে হবে। আমার মেয়ে একভাবে তাকিয়েছিল, কিন্তু ও আর যায়নি। প্রায় 15 মিনিট পরে কুকুর বাচ্চা থাকে আমার বাড়ির সামনে, কয়েকটা কুকুর বাচ্চা, একজন প্রচন্ড চিৎকার করছে। তখন চিৎকার করছে দেখে আমি এই পাশের ঘর থেকে বেরিয়ে গেছি। তখন আমার মেয়ে বললো, মা জানো তো কুকুর বাচ্চাটা কাঁদছে কেন বলো তো? একটু আগে ওই টিঙ্কু জেঠু এসেছিল। আমি টিঙ্কু জেঠু? বলছে হ্যাঁ, টিঙ্কু জেঠু এলো কিন্তু আর ফিরে গেল না। আমি কি বলছিস, এলো ফিরে গেল না? বলছে হ্যাঁ, আবার আজকে যেন একটা কালো কালারের গেঞ্জি পরেছিল, কিন্তু এটা হয়তো অবাস্তব তোমার কাছে লাগবে, কিন্তু ওর একটাই গেঞ্জিতে আমি ওকে সারা জীবন দেখি, একটাই গেঞ্জি, সবাই জানে যে ওর একটাই গেঞ্জি আছে, ওই গেঞ্জি পরেই ও সারাদিন ঘুরে ফেরে, কিন্তু ওই কালো কালারের গেঞ্জিটা আমার মেয়ে দেখেছে। এবার ওর বাবা বলছে না, হতেই পারে না, দেখতেই পারিস না তুই, কিন্তু ও দেখেছে। দেখো চোখের সামনে একজন যাচ্ছে অতটা জানলা দিয়ে, দেখতে পাবে না? ও কি এত বাচ্চা যে দেখতে পাচ্ছে না? এবার কিন্তু ও ফিরে যায়নি। তারপর এবার আমি বাইরে কুকুরটা কাঁদছে বলে আমি গেছি, গিয়ে যখন দেখছি কুকুরটা না, মানে আমাকে কিছু একটা বলার চেষ্টা করছে, জানো, সেই কথা বলে না ওরা, যেমন ওরকম কথা বলে, মানে কাঁদতে কাঁদতেই ওরকম কি সব বলছে। আমি তখন বলছি কি হয়েছে তোর, কি হয়েছে রে, এরকম ভয় পাচ্ছিস, কি দেখেছিস ভয় পাচ্ছিস, এরকম বলছে। আমি
কিছু দেখেছিস বেজি কিছু কটা এরকম বলছে। তো কুকুরটা কিন্তু ওরকম কেঁদেই যাচ্ছে, কাঁদতে কাঁদতে কুই কুই করে বসে পড়ল। তারপরে আমি এরকম ভিতরে চলে এসেছি, চলে এসে আমি এবার আমি বললাম যে সিসিটিভিটা একবার দেখো তো, সিসিটিভিটা একবার দেখে বলো তো কি হয়েছে, মানে এই ওই টিঙ্কুদা কেন এসেছিল এই সন্ধ্যাবেলা, দেখি আর কিছু তো দেখতে পাওয়া যাবে। ওই যে 15 মিনিটের ওই সিসিটিভিটা পুরো গায়েব, কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই, মানে ওঠেইনি, মানে ও যে এসেছে গেছে কিচ্ছু নেই। এমনকি আমাকে দেখা যাচ্ছে, আমি যখন কুকুরটার সঙ্গে কথা বলছি বাইরে বেরিয়ে আমাকে দেখা যাচ্ছে, ওই মুহূর্তের কুকুর বাচ্চাটাকেও দেখা যাচ্ছে না। ও যে অতক্ষণ কাঁদছিল ওখানে বসে বসে, ওই ফটোটা পর্যন্ত নেই সিসিটিভিতে, গায়েব পুরো। অথচ আমি আছি, আমি যে গেলাম যখন তখন থেকে আমি আছি পুরো। তারপরে আমি চলে এলাম, চলে আসার পর তারপরে আবার কিছুক্ষণ পরে দেখি আবার সব দুটো কুকুর বাচ্চা আবার এসেছে। এসে ওরা না মানে ছুটতে ছুটতে ওরা সেই চিৎকার করতে করতে আর ছুটে গিয়ে ওই টিঙ্কু দাদের বাড়ির ওখানে গিয়ে দাঁড়িয়েছে। আমিও ওদের সাথে ছুটে গেছি, গিয়ে দেখছি ওরা ওখানে দাঁড়িয়ে, ওর যে বউ আছে না ওই জানলা দিয়ে ওকে দেখছে আর চিৎকার করছে, মানে সেই ওই চিৎকার কান্নার যেমন একটা চিৎকার ওইভাবে চিৎকার করে ওখানে গিয়ে ডাকছে। এবার আমাকে দেখতে পেয়ে ও নেমে গেল নিচের দিকে, মাথাটা নামিয়ে নিল। তো কুকুর বাচ্চা আমার সাথে আবার বাড়ি চলে এলো। যে কুকুর বাচ্চা ভাবো আমাদের এখানে সবসময় শুয়ে থাকে, সারা রাত শুয়ে থাকে, সেই রাতের পর থেকে আর একটা রাতও কিন্তু এখানে আর ওরা শুতে আসে না। সন্ধ্যেবেলা থাকে, সারা সকাল দুপুর বিকাল সব সময় থাকে, রাতে আর কেউ শোয় না। আর একটা জিনিসও হয়েছিল, আমরা দুটো সেন্সার লাইট লাগিয়েছি আমাদের ওই মেন রাস্তায়, মানে একটা ওই টিঙ্কু দাদের বাড়ির সামনে একটা আছে, আর একটা আমার আর একটুখানি গিয়ে আমার শ্বশুর বাড়ির সামনে আছে। টিঙ্কু দাদের বাড়ির সামনে আমি এমনি ভোরে উঠি তো, 4:45টার সময় আমি এরকম উঠেছি, দেখছি যে সেন্সার লাইটটা একভাবে জ্বলে আছে। আমি ওখানেই অনেকক্ষণ আমার বারান্দায় বসে আছি, প্রায় আধ ঘন্টা বসে বসে দেখছি, ওটা কিন্তু অফ হয়নি। কিন্তু সেন্সার লাইট কোনোদিন জ্বলে থাকে না, তাই না? ওটা তো জলে অফ হয়ে যায়, কেউ গেলে জ্বললেও আবার অফ হয়ে যায়, তাই একভাবে কোনোদিন জ্বলে না। কিন্তু যেহেতু রাত্রি ছিল, আমি বেরিয়ে গেলে আবার আমি বাড়িতে আবার আমি বকা খেতে হবে, আমি বেরোইনি। কিন্তু আমি দেখছিলাম মানে প্রায় আধ ঘন্টা টানা ওই সেন্সার লাইটটা জ্বলছিল। তারপর দেখলাম বন্ধ হলো। কেন জ্বলছিল, কি জন্য জ্বলছিল জানি না। তবে যখন আমি ওখানে দেখাবো বলে, মানে আমি ওই জন্যই তো ভিডিওটা খোঁজার জন্য মানে সিসিটিভিটা দেখতে গেলাম, কিন্তু আমার কাছে কোনো প্রমাণই ছিল না যে আমি দেখাবো যে এই এই জিনিসটা হয়েছে, কি এটা, সেই জিনিস সেটাই আমি করতে পারলাম না। যার জন্য আমার সিসিটিভিটা লাগানো, যে এত মানে এত কিছু করতে আসে এখানে, অনেকবার এরকম ভাবে অনেক কিছু করতে এসেছে। এবার ভাবতে পারিনি যে মানে এই জিনিসটা হবে। ওখানে বলার পর ওখানে তখন বলে আসলে কিছু না, অমাবস্যাতে অনেক সময় মানে ওরা ডাকে, মানে অনেক সময় সেই আত্মাদের ডাকে না, ওরকমই রূপ ধরে এসেছিল। রূপ, হ্যাঁ বুঝেছি, বলো। রূপ ধরে আসবে ওরকম, ওর কি এত ক্ষমতা? বলছে না, ও তো রাখছে না, ও তো আর করতে পারছে না, ও যার কাছে যায় সেই আর কি এই জিনিসগুলো করাচ্ছে, মানে ওরই রূপ ধরে আর কি আমরা কি করছি সেই দেখতে আসা, এরকম একটা হয়। ওই রকমই দেখতে আর কি এসেছিল, এরকম আর কি ওখান থেকে বললো ওই রকমই এসেছিল। যদি আমি ভিডিওটা দেখতে পেতাম ভালো হতো, ভিডিওটাই যখন নেই আমি আর ডিটেলসে তো বলতে পারছি না, আমি তো জিনিসটা দেখিনি। কিন্তু ওই অমাবস্যার দিন ওই কাজগুলোই করে যারা আর কি ব্ল্যাক ম্যাজিক করে, তারা এই সব কাজই করে, মানে ওইরকম ডেকেই তো ওদের দিয়ে কাজ করায়, ওরা তো আর নিজেরা কাজ করে না এগুলো নাকি, সেই জন্য মানে ওই মারফত কাজ করাচ্ছিল। তো সেখান থেকে এখন মানে আমি নিজে আর কি বেরোতে পেরেছি আজকে, আমি নিজে একটা অন্য ভাবে বেরিয়েছি, সেটা আমি বলতে পারবো না, বলা যাবে না। নিজেরটাও আমি ঠিক করে নিয়েছি এখন, মানে সবারটাই ঠিক করে নিতে পেরেছি, বাড়িটাকেও পুরো ঠিকঠাক করে নিতে পেরেছি। ঠিকঠাক করতে পেরেছো? হ্যাঁ, সবই ঠিকঠাক করে নিতে পেরেছি, কিন্তু ওটার ডিটেলসটা বলতে পারবো না।
তাহলে মানে যদি ওরা শুনে থাকে, ওরা যদি শুনে থাকে, দেখো আমি তো আর, ওরা জানলে জানলো, আমার এখন কিছু যায় আসে না, কিন্তু এই যেটা জিনিসটা আমি শুরু করেছি সেটা তো কি জিনিস সেটা তো কারোর জানার দরকার নেই এখন আর। আগে আমি পুরো মানে বিয়ে হয়ে যাই, তারপর তারপর পরে বলতে পারবো, পরে মানে সেটা তোমায় আরো কিছু মাস পর বলতে পারবো। আগে আমি তো আগে সলিউশন আগে আমার হোক, আগে পুরোটা হোক। এখন তো শুধু শুরুটা করেছি আমি, তাতেই আমি প্রচুর ফল পেয়ে গেছি, সবই ফল পেয়ে গেছি আমি, কিন্তু তোমার মানে পুরোটা পেতে হবে না। আমি দেখো হয়তো অলৌকিক কিছু নেই এর মধ্যে, অলৌকিক কিছু নেই, কিন্তু এই যে জিনিসগুলো এগুলো যে কোনো কারোর সাথে হতে পারে, যেটাকে আমরা মানে আমাদের সামনাসামনি ওপরে চোখ দিয়ে দেখলে কি দেখবো, যে ও ওটা হতেই পারে, বাচ্চা ওর সাথে এটা হতেই পারে। মানে তোমায় কি বলবো, আমার মেয়ে যা শুকনো হয়ে গেছিল না, মানে আমি রোজ দেখছি, আমি শুধু সব জিনিসটা ও কিচ্ছু নয় এই একটা ভাবি বলে না, মানে জিনিসটাকে গুরুত্ব দিইনি, কিন্তু দিইনি, ওরটাও বেড়ে যেতে পারতো আমি যদি ওকে ফেলে রাখতাম। না, তোমার বলাতে আমি বুঝতে পারছি। আমি দেখেছিলাম তো তোমার মেয়েকে আগেও, তারপর রিসেন্ট আমি ছবি দেখেছিলাম। সত্যি কথা বলতে আমার কিন্তু মাথায় এসেছিল জানো, কিন্তু আমি বলে উঠতে পারিনি। হ্যাঁ, আমার মাথায় এসেছিল যে এরকম কি কোনো শরীর খারাপ নাকি। তুমি তো তোমার মেয়ের স্ট্যাটাসে দাও মাঝে মধ্যে ছবি, আমি দেখি, তো তখন আমি দেখেছিলাম। যাই হোক, আমি তো বলিনি, কিন্তু দেখেছিলাম যে তুমি কেমন ভাবে নেবে, ওই কারণে আমি বলিনি। এবার যেহেতু বলছি না আমি খুব একটা এইসব জিনিস নিয়ে অতটা মাথা ঘামাই না বলে না আমি গুরুত্ব দিইনি, কিন্তু ওর বাবাও যখন বলছে যে মেয়েটাকে কিন্তু স্বাভাবিক লাগছে না, মেয়ের মানে চোখের তলা পুরো কালি। তারপরে ওখানে যখন নিয়ে গেলাম, উনি হচ্ছে উনি আর্টিস্ট, এবার উনি তখন বলছেন যারা আর্টিস্ট হয় তাদের কিন্তু চোখের তলায় কালি পড়ে না, তুমি ফোন নাও। আমার মেয়ে ফোন দেখে না, হ্যাঁ, বলছে না আমি তো ফোন দেখি না। বলছে তাহলে তোমার চোখের তলায় এরকম এত কালি কেন? তখন আমায় বললো মেয়ে বাইরে যাক, আমি আপনাকে বলে দিচ্ছি সব। তারপরে আমি যখন ডিটেলসে বললাম, আমি বললাম, তখন বলছে হ্যাঁ, বলছে এইগুলো তো মানে পুরো করানো একটা জিনিস, আস্তে আস্তে ফিরতে একটু সময় লাগবে, তবে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে, চিন্তা করতে হবে না। আমার মেয়েটা যেটা করানো আছে একদম পুরো পুরো পার্মানেন্ট সলিউশন যাকে বলে, ওর আর কিছু হবে না, মানে ভালো মতো। আমার মানে বলছি না তোমায় কি বলবো, নিজেরও এমন কষ্ট হচ্ছিল যখন ওর পরীক্ষার 10 দিন বাকি, আমি তখনো পর্যন্ত পড়াতে পারছি না ওকে। আমার না মানে পুরো কান্না পাচ্ছে তখন, যখনই পড়াতে বসছে আমি পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়িয়েছি ওকে, পুরো চোখে ঘুম চলে আসে না আমার, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়িয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়িয়েছি। আমি বললাম যে করে হোক চোখে জলের ঝাপটা দিয়েছি আর পড়িয়েছি, মানে যেমন করে হোক। দেখো ওকে তো আমাকে মানুষ করতে হবে, তাই না? এবার কেউ যদি হিংসার বশে এরকম এতটা কিছু করে, সেটা তো ভালো জিনিস নয়, বলো না? হ্যাঁ, কিন্তু পরে কি বলতো, আমার মানে এতটাও লাগেনি যে ও ঠিক আছে করেছে করেছে। এখন আমি তার সাথে কথা বলি, এখনো তার সাথে ভালো করেই কথা বলি, আর মানে বলি, তাতে আমার কিন্তু কোনো হয় না, জানো তো, মানে আমার নিজের তরফ থেকে আমার কিন্তু আর কোনো ক্ষতি হচ্ছে না। একটা জিনিস জানবে যে এই যদি মানুষ মন থেকে কোনো কিছু ক্ষমা করে দেয় না, তার কিন্তু ভালোই হয়, খারাপ হয় না। সেটাই। অনেকেই বলে যে তুমি কি করে আবার কথা বলো ওর সাথে, ভেবে পাই না, কিন্তু আমার কিছু আর মনে হয় না। সব জিনিসের তো একটা নিয়ে থাকে, বলো না? কারণ একটা শেষের দরকার। হ্যাঁ, সবসময় এরকম ঝামেলা করে শত্রুতা করে লাভ কি? ওরও কিছু লাভ হবে না, আমারও কিছু লাভ হবে, তত তোমার মানে আরো বেশি আক্রোশ বাড়বে। সেই থেকে আর ঠিক করেছি যে যা করে করুক, আমি আর কারোর এতে থাকবো না, যা করছে করছে, বলতেও যাব না। মেয়েকেও বলেছি বলতেও যাবি না, কিছু করবি না, নিজের এটা নিজের, ব্যাস। নিজে শুধু জেনে রাখবি যে এরকম, ব্যাস, ওটুকু জানলেই হবে, আর দরকার নেই বেশি করে লাভ নেই। কাউকে বলতে হবে না, স্যারেদেরও বলতে হবে না, মারতেও হবে না, ধরতেও হবে না, কিচ্ছু করতে হবে না। যে যেমন সে তেমন তার ফল পাবে। আমার এটা বললাম বলেই হয়তো এত বাড়াবাড়িটা হলো।
হতেই পারে। ওটাই দেখো, একটা রাগ তো ছিল, অনেকদিন থেকেই বুঝতে পারছি রাগ ছিল, সেটা রাগটা আক্রোশ হয়ে গেল। বুঝেছি। যাই হোক, থ্যাংক ইউ দিদি। জানি না কেমন লাগবে সবার। ভালোই লাগবে আশা করি। মানে একটা কি বলতো, জিনিসটা জানতে পারবে, কারণ সবাই একদম একদম অলৌকিক না হলেও জিনিসটা অনেক ভয়ের, জানো তো, কারণ আমি এখন যে জিনিসের সাথে যুক্ত, তাদের সাথে যুক্ত থেকে আমি বুঝেছি যে এই জিনিসে না, মানে তুমি বুঝতে পারবে না কখন প্রাণটা চলে গেল, বোঝাই যায় না। মানে এটা তো সামনাসামনি দেখার জিনিস নয়, তাই কখন কিভাবে মানে প্রাণ চলে যাবে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, জানো তো এরা। মানে যে কোনো মুহূর্তে আমার মায়েরটা এটাও বলতে ভুলে গেছিলাম, আমার মা পুরো লরির সামনে পড়ে গেছিল যখন এগুলো চলছিল, লরির সামনে পড়ে গেছিল। কতবার যে পড়েছিল, অথচ মনে হচ্ছে মানে কিছু নয়, শুধু এমনিই পড়ে যাচ্ছে। ভাবো, শরীরের অসুখ নেই তো পড়ে যাচ্ছে কি, বলো না? মাথা ঘুরলে তবে না পড়ে মানুষ, এমনি এমনি পড়ে যাচ্ছে। বাড়িতেও এমনি পড়ে গেল, ওখানেও এমনি পড়ে গেল, মানে যে কোনো মুহূর্তে প্রাণ আর কি চলে যেতে পারে। সেই জন্যই আমি আরো বললাম, কারণ আমি বললে অনেক জনের সুবিধে হবে, অনেক জনের মানে জিনিসটা আঁচ করতে পারবে যে আমার সাথেও এরকম হচ্ছে কিনা, সে একটু মেলাতে পারবে। কারণ বাচ্চার বিহেভিয়ার পুরো চেঞ্জ হয়ে যায়, তোমায় কি বলবো, কি মানে চোখ মুখ কেমন হয়ে যায় তাদের তখন, মানে একদম অন্যরকম। আমি নিজে গিয়েও যখন দেখছিলাম তখন নিজেরটাও বুঝেছি, মানে একটা অন্যরকম এনার্জি, এত ডাউন, মানে সারা দিন আমার চোখের দুটো পাতা ভারী হয়ে থাকতো। আমার চোখের দুটো পাতা না, আমি একদম তাকাতে পারতাম না, মনে হতো তাকিয়ে আছি। সবাই বলতো, এ কি তুমি খুব ঘুমিয়েছো, এত ঘুম ঘুম চোখ কেন তোমার? মানে পুরো আমার চোখের পাতা ভারী, মনে হতো চোখে যেন কিছু একটা বসে আছে, এরকম একটা লাগতো। ভাবো, আমার তো মাত্র বোধহয় 1 মাস মাত্র, আমার 1 মাসেই অতটা বেশি এফেক্ট হয়েছিল। তা হ্যাঁ, আর একটা তোমায় জিনিস বলে রাখি, ওটা আমার নিজের নয়, আমারই খুব ভালো একটা বন্ধু। আমার মেয়ে পরীক্ষা হচ্ছে, ওর মেয়েরও পরীক্ষা হচ্ছে, একসাথে বসে আছি। মানে আমরা নাকি আমাদের ধরো 100-র মধ্যে প্রায় 70-80 জনের উপর নাকি এখন ব্ল্যাক ম্যাজিক করা থাকে, জানো? এটা তো জানতাম না আমি। মানে বুঝলাম না বিষয়টা। মানে ধরো 100 জনের মধ্যে 70-80 জনের এখন ব্ল্যাক ম্যাজিক করা থাকে, 70-80 জনের উপর। আচ্ছা। এখন নাকি এটাই চলছে। আগে এমনি খুন করতো, এখন এইভাবে মারে মানুষকে। এবার ওর যে যা আছে বাড়িতে, ওর জায়ের সাথে ওর প্রচন্ড মানে সমস্যা, যা ভালো নয়। ঠিক আছে, ভালো নাই হতে পারে, ও এরকম বসে আছে, হঠাৎ করে তুমি ভাবো আমাকে বলছে আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? কেন দেখতে পাচ্ছ না? এবার আমরা সবাই অনেকজন বন্ধু মিলেছিলাম, বললাম দেখতে পাচ্ছ না, কেন দেখতে পাচ্ছ না? শুধু বলেছি, ওর সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেলে সঙ্গে সঙ্গে মানুষ ঠান্ডা হয়? তুমি বলো। ঠান্ডা মানে কেমন ঠান্ডা জানো? মানে মানুষ মারা গেলে যেমন ঠান্ডা হয়, ওইরকম ঠান্ডা আর ওরকম শক্ত। বাপরে। আমি না কিছু জিনিস জানি, জানো? সেই আকু প্রেসার হয় না, আকু প্রেসার, আমি আকু প্রেসার জানি। এবার না সেই মুহূর্তে আমার কিছু মনে পড়েনি, আমি পুরো ভুলে গেছি সব। এবার আমি সব মানে আরো যারা সব ছিল সবাই মিলে একটা টোটো ডেকে ওকে উঠিয়েছে, ওকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছিলাম। যেতে যেতে মানে মনে পড়ে গেছে, আমার মেয়ে তখন পরীক্ষা দিচ্ছে, ওর মেয়েও পরীক্ষা দিচ্ছে, আমি সবার কথা ভুলে ওকে নিয়ে উঠে পড়েছি। আর আমার সঙ্গে আরেকজনও ছিল, তার মেয়েও পরীক্ষা দিচ্ছিল, উঠে পড়েছি দুজনেই। উঠে ওকে ধরেছি, আর ওকে না ওরা আকু প্রেসার করছিলাম আমি, একটানা আকু প্রেসার করেছি। আকু প্রেসার করতে করতে ওর যে পুরো দাঁতি পড়ে একদম যে শক্ত হয়ে গেছিল, পুরো ঠান্ডা হয়ে গেছিল, দেখলাম হা করে না ও মানে এলো, আবার প্রাণটা যেন ফিরে এলো, এরকম পুরো নিঃশ্বাসটা পড়ল। তারপরে ওকে ওখানে হসপিটালে নিয়ে যেতে আমার বাপিকে আমি ডাকলাম, আমার বাপিকে ডাকতে আমার বাপি এলো। আর ওকে না মানে ঠিক করছিলাম, জানো, আমি আমার বাপিকে বললাম তুমি একটা আঙুলে করো, এই রিং ফিঙ্গারে করতে হয়, জানো, রিং ফিঙ্গারের যে মাথা নখ,
ওই নখে চাপ দিতে হয় যখন মানে এগুলো খুব কাজে লাগে, মানে যে কোনো কারোর কাজে লাগে, আমি সেজন্য তোমায় বলে দিচ্ছি। এই রিং ফিঙ্গারের মাথায় যদি চাপ দাও তো প্রচন্ড প্রেসার এক টানা দিয়েই যেতে হবে, তাহলে হার্ট ব্লক হবে না, আর হার্ট ব্লক হওয়া থেকে বেঁচে যাবে, সঙ্গে সঙ্গে রক্ত চলাচল শুরু হয়ে যাবে। আর ওটা করতে 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 ওখানে ডাক্তাররা ওকে ফেলে রেখে দিল, ইঞ্জেকশন দিল, 1 ঘন্টা হয়ে গেছে, জ্ঞানও আসেনি। আমি আমার বাপিকে বললাম জ্ঞান ওর আসবে বলে মনে হচ্ছে না, তুমি আবার করো। বলে আমার বাপি একটা আঙুলে, আমি একটা আঙুলে করছিলাম। করতে 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 প্রায় 20 মিনিট 25 মিনিট পরে ও না এরম উঠে আমার মেয়ের মানে আমার নাম ধরে ডাকছে। তখনও ওরকম মানে পুরো আসেনি। তারপরে বললো, তখন ও উঠলো। তারপর এবার ওর পরের কথাটা বলছি, ও বলছে জানো এই যেটা হয়েছিল এটা কিন্তু আমার কোনো শরীরে অসুখ ছিল না, ওকে মেরে ফেলছিল, যে সেই মৃত্যুবান বলে না, একটা মৃত্যুবান হয় নাকি, ওইটা ওকে করেছিল, মানে সঙ্গে সঙ্গে মেরে দিচ্ছিল ওই মুহূর্তে, মানে ওর প্রাণটা চলে গেছিল, বুঝতে পারছো? ও বাড়ি গেছে সন্ধ্যেবেলা, ওর দিদিরা আর কি যেখানে দেখায় সেখানে ফোন করেছে, ওখানে বলেছে যে তুমি একটা করো, তোমার শরীরে চিহ্ন আছে একটা, সেই চিহ্নটা খোঁজো, ওই চিহ্ন দিয়ে ও এতদিন ধরে চেষ্টা করছিল, ঠিক আছে? ও একটা দিনক্ষণ খুঁজছিল, ওই দিন দেখে মানে সেখানে করবে তো কাজ করবে, তো সেই দিনই তুমি মারা যাবে, ওই চিহ্ন আছে তোমার শরীরে, খোঁজো, কিছু একটা চিহ্ন পাবে। ও না খুঁজেছে, কিছু খুঁজে পায়নি জানো। এবার ও খুঁজে পায়নি, ওখানে ফোন করে বলেছে কিচ্ছু নেই ওখানে। তখন ওরা খুব বকেছে আর বলেছে যে আছে, তুমি খুঁজে পাচ্ছ না, তুমি খোঁজো, চেষ্টা করলেই তুমি পেয়ে যাবে। তো ও না ওর ঘাড়ে খুব ব্যথা হচ্ছিল, ওর মেয়েকে বলছে যে মা বাবু দেখ তো আমার ঘাড়টা একটু টিপে দিত। ওর মেয়ে খুঁজে পেয়েছে ওর পিঠে এই যে ঘাড়ের কাছে ত্রিভুজ আঁকা ছিল, ত্রিভুজ আঁকা ছিল। এবার তখন ওখানে ফোন করেছে, তখন ফোন করতে তখন বললো হ্যাঁ আমি এই চিহ্নটার কথাই বলছিলাম, যে এই চিহ্নটা থাকলেই নাকি মারা যায়, মানে মৃত্যুবান মারা হয়। বলছে ওই চিহ্নটা আর একটুখানি বাকি ছিল, ওইটা পুরোটা মানে ত্রিভুজের পুটকি গুলো দেওয়া হয়ে গেছিল, ঠিক আছে, ত্রিভুজটা আঁকতে বাকি ছিল, 3টে পুটকি, মানে আমার কাছে ছবিও আছে, তোমাকে পাঠাবো পরে। এবার ও তখন বলছে তখন ওখান থেকে বলছে সেই মুহূর্তে আর কি মেরে ফেলেছিল, বুঝেছো, এরকম অবস্থা মেরে ফেলেছিল। ওই যে আমরা ওই সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম, আকুপ্রেশার করেছিলাম, ওখানে ডাক্তার মানে করে ফেললো সঙ্গে সঙ্গে, সেই জন্য ও মানে বেঁচে গেল, না হলে বাঁচতো না। ভাবতে পারো কত অলৌকিক জিনিস হয়। এটা তো মানে হ্যাঁ ভাবতে অবাক না, এটা তো ভয়ঙ্কর একটা জিনিস, বলো ভয়ঙ্কর না? আমার মানে আর সত্যি তুমি না দেখলে বুঝতে পারবে না, কেউ ওই সঙ্গে সঙ্গে অজ্ঞান হতে পারে। দেখো দাঁতই আমাদের পড়তেই পারে, কিন্তু দাঁতি পড়ার পরে কেউ ওরম বরফের মতো ঠান্ডা আর ওরম শক্ত হয়ে যায়? আগে দেখেছো কোথাও কোনোদিন কাউকে অত তাড়াতাড়ি? এগুলোকে বলে তো সেই রিগার মর্টিস, তাই না? ওর যেটা হয়েছিল, আর ওটা তো সময় লাগে, ওটা তো আর সঙ্গে সঙ্গে হয় না। আর ওই সঙ্গে সঙ্গে মানে ওকে আমরা ধরে রাখতে পারছিলাম না, আমরা যে দুজনে নিয়ে যাচ্ছিলাম না, মানে এত শক্ত আর এত ভারী ও হয়ে গেছে, মানে আমরা নিয়ে যেতেই পারছিলাম না। ওখানে হসপিটালে নামিয়ে সবার সাহায্য নিয়ে ওকে নামাতে হয়েছে, আমি পারিনি ওকে নামাতে, এরম অবস্থা। আর বরফ মানে সেই একদম বরফ, পুরো গা বরফ, এরম ব্যাপার। কিরম অবাস্তব অবাস্তব জিনিস হতে পারে ভাবো। কত কিছু, ওই জন্য মানে তোমাকে সবই একসাথে বলে রাখলাম, কারণ দেখো যে কোনো কারোর সাথে হতে পারে। আমাদের নাকি ফ্যামিলিতে বলছে, আমি মানে যেখানে করছি সেখানে বললো আমাদের ফ্যামিলিতে কারণ না কারোর ওপর কড়াই থাকে, জানো তো? এগুলো কড়াই থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে, হ্যাঁ কড়াই থাকে।
কারণ এটা বেশ কিছু বছর ধরেই শুরু হয়েছে, তো এগুলো সেই কর্মফলের উপর নির্ভর করে হয় গো। এগুলো মানে পাস্ট কর্মের যে ফল হয় না একটা, এই কর্মের ফলের জন্যই নাকি ব্ল্যাক ম্যাজিক গুলো করা থাকে। এগুলো ধরো আমি হয়তো কারোর সাথে করেছিলাম কিছু খারাপ জিনিস, সে আজকে বদলা নিচ্ছে, মানে এরকম অনেক বছর ধরে এরকম হতে 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 এখন এই জিনিসটা এতটাই পরিমাণে বেড়ে গেছে যে প্রতিটা ফ্যামিলিতেই প্রায় আছে সবার উপরে। মানে একজনের উপর তো থাকেই প্রায়, কারণ নেই তো সে বেঁচে গেল, কিন্তু এটা থাকে। মানে তুমি দেখলেই তুমি বুঝতে পেরে যাবে যে হ্যাঁ তোমার ফ্যামিলিতেও হয়তো কারোর না কারোর আছে। এই যে বেশি যেই শরীরে এত অসুখ এত ওই সবটাই নাকি ওই এর ফল, ব্ল্যাক ম্যাজিকের ফলটা বেশি থাকে এখন। তো এই ছিল আমাদের আজকের পডকাস্ট। দিদি তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছে যে কী হয় ব্ল্যাক ম্যাজিক করলে কেউ, বা মানুষ কতটা খারাপ হতে পারে। মানে তোমার সঙ্গে থাকছে, তোমার সাথে ওপরে ওপরে ভালো ব্যবহার করছে, কিন্তু পেছনে সে তোমাকে পুরো শেষ করে দিচ্ছে। এটাও আমরা এই ঘটনার মাধ্যমে বুঝতে পারলাম। যাই হোক, তোমাদেরকে সতর্ক আমি থাকতে বলবো। অনেক দিন পর ভৌতিক কথা পডকাস্ট এপিসোড এলো, তোমরা যেভাবে সাপোর্ট করছো করে যাও, বাট আমি ভালো ঘটনা সেরকম পাচ্ছি না। অনেক ঘটনাই শুনলাম, বড় বড় ঘটনা শুনলাম, বাট সেরকম মন পছন্দ ঘটনা আমার আসছে না, তাই জন্য আমি আপলোড করিনি। তো তোমরা একটু কন্ট্যাক্ট করো যাতে এই চ্যানেলে আরও বেশি ঘটনা আসতে পারে। আর ভৌতিক কথা পডকাস্টের ব্যাপারে তো তোমরা জানোই, যেখানে অলরেডি ঘটনা চলে এসছে, ঘটনা বলা ভুল হবে, গল্প চলে এসছে, এবং সেখানে খুব ভালো রেসপন্সও আমরা পেয়েছি। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো পডকাস্ট নিয়ে।